তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই নিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে আমাকে ফিরে যেতে হবে জুলাইয়ের 24-এ একদম প্রথম দিকে। সো জুলাইয়ের শুরুটা ছিল আসলে খুবই ভয়াবহ। আপনারা জানেন যখন হচ্ছে যে স্বৈরাচারী শেখ হাসিনা যখন ঘোষণা দিল যে কোটা একমাত্র শুধুমাত্র রাজাকারের নাতিপুতিরা পাবে কিনা, ঠিক তখন আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলের তালা ভেঙে আমরা হচ্ছে যে বের হয়ে আসি মধ্যরাতে। এবং তখন থেকে মেইনলি আমাদের আন্দোলনের সূত্রপাত ঘটে। এবং যে কোটা বিরোধী যে আন্দোলনে আমরা নামি, এই কোটা বিরোধী আন্দোলন যে শুধু কোটা নিয়ে ছিল এরকম না, বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্য বিলোপ করার জন্য। অ্যান্ড আমার মনে হয় যে হচ্ছে আমাদের যে আন্দোলনটা ছিল এটা সব থেকে বেশি ফলপ্রসূ হয়েছে যে জুলাইয়ের মাঝামাঝি যে এটা গণ আন্দোলনের রূপ নেয় ঠিক তখন থেকে। এবং আমার কাছে হচ্ছে মনে হয় যে জুলাইয়ের যে ঘটনাটা আমাকে বেশি বিতাড়িত করে, জুলাইয়ের একদম শুরুর থেকে আন্দোলনের শুরু থেকে আমি রাজপথে ছিলাম। সো রাজপথের যদি আমি একটি ছোট ঘটনা বলি, আমি ওই সময় হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে আমার কলেজের কিছু জুনিয়র ইউনিয়নের আন্দোলনে যোগদান করি ইসিবি চত্বরে। ইসিবি চত্বরে তখন যেটা হয়েছে, যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া, সো আমরা ওই সময় বেশ শিওর ছিলাম যে আমাদেরকে কেউ না হলেও সেনাবাহিনী আমাদেরকে প্রোটেক্ট করবে এবং সেনাবাহিনী আমাদেরকে মানে আমাদেরকে সব কিছু থেকে বাঁচাবে। যদি কোনো ছাত্রলীগ যদি আমাদেরকে হামলা করতে আসে কিংবা কোনো অপশক্তি যদি আমাদেরকে হামলা করতে আসে, তাহলে সেক্ষেত্রে সেনাবাহিনী আমাদেরকে প্রোটেক্ট করবে। কিন্তু আনফর্চুনেটলি ওই দিন যেটা হয়েছে যে আসলে আমাদের পিছনে ছিল সেনাবাহিনী, সামনে ছিল পুলিশ, এবং পিছনে ইসিবি চত্বরের ওখানে যে ইয়াটা আছে আপনার বালুঘাট যে এলাকাটা, সেই বালুঘাট এলাকাটাতে হচ্ছে যে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী বাহিনী তারা হচ্ছে ওখানে অবস্থান করছিল। এবং আমার এখন পর্যন্ত মনে আছে যে সেনাবাহিনী আমাদেরকে তো কোনো প্রকার কোনো সহযোগিতা করেনি, বরং তারা ঢাকা ক্যান্টনমেন্টের প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা গেট তারা অফ করে দেয়। এবং আমরা যখন যে পরিচয় দিয়েছি যে আমরা শিক্ষার্থী, এবং শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরে তারা আমাদেরকে প্রশ্ন করেছে যে আমরা আন্দোলনকারী কিনা। সো আমার মনে হয় যে আমি যখন আমরা বললাম যে আমরা আন্দোলনকারী, তখন তারা আসলে আমাদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের হতে দেন এবং আমাদেরকে বিভিন্ন প্রকার প্রশ্নের মুখে ফেলে। এবং একটা পর্যায়ে আমরা যে ট্রমাটাইজড হয়ে যাই এবং আমরা আমাদের ফ্যামিলিকে টেনশন করতে থাকি, আমাদের বাইরে যারা অবস্থান করছিল ফ্রেন্ড সার্কেল তারা টেনশন করতে থাকে, আমাদের ভার্সিটি সিনিয়র জুনিয়র সকলে আমাদের নিয়ে টেনশন করতে থাকে যে আমরা খুব বাজে একটা সিচুয়েশনে পড়ি। এবং এরপরে যখন হচ্ছে আমরা ক্যান্টনমেন্ট থেকে বের হতেছি, তখন সেনাবাহিনী আমাদেরকে বের হতে দেয় এবং বলে যে উপর থেকে নির্দেশ আছে যে সেনাবাহিনীর ভিতরে যারা আটকা পড়ছে তাদেরকে বাইরে বের হতে দেবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলার চেষ্টা করি। তো পরবর্তীতে যেটা হয়েছে যে আমরা আপনারা সকলে জানেন যে ঢাকা ক্যান্টনমেন্টের যে হচ্ছে যে সীমানা প্রাচীর অত্যাধিক প্রচুর। পরে আমরা করছি কি, আমরা একটা ফ্রেন্ডের কাঁধের উপরে পা দিয়ে পরে আমরা হচ্ছে কাটাতার টপকে ক্যান্টনমেন্টের বাইরে আসি। এবং ক্যান্টনমেন্টের বাইরে আসার পরে আমরা কোনো প্রকার কোনো গাড়ি ঘোড়া যানবাহন কিছু পাচ্ছি না যে আমরা কীভাবে মিরপুর 14 পর্যন্ত আসবো, কারণ ইসিবি চত্বর থেকে মিরপুর 14 বেশ লম্বা একটা রাস্তা এবং সাথে তো ছাত্রলীগের সন্ত্রাসীদের ভয়ে ছিলই। তো এখান থেকে যেটা হয়েছে যে ওখানে আমরা পরবর্তীতে আমরা একটা ঘটনা শুনতে পারলাম যে ওখানে ইজি বাইকে করে ছাত্রলীগের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, হাতে তাদের হচ্ছে দেশীয় অস্ত্রশস্ত্র। এবং এটাতে আমরা বেশ ভীত হয়ে যাই। এর ভীত হওয়ার সব থেকে বড় যে কারণটা ছিল সেটা হলো যে আমাদের সাথে ছিল হচ্ছে আমাদের কিছু মেয়ে সহকর্মী, এবং তারা এতটা বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল এবং এত বেশি কান্নার রোল পড়ে গেছে চারিদিকে যে এটা দেখে আমরা আসলে প্রত্যেকে ভীত হয়ে গেছি। এবং পরবর্তীতে আমরা হচ্ছে ওখান থেকে খালি পায়ে, মানে কোনো যানবাহন ছাড়া আমরা হচ্ছে পায়ে হেঁটে মিরপুর 14 দিকে ধাবিত হই। এবং একটা পর্যায়ে যে আমরা দেখি মিরপুর 14 ওখানে যে হচ্ছে ভাসানটেক আছে, তো ভাসানটেকে ওখানে দেশীয় অস্ত্রশস্ত্র সহ যে কিছু টোকাই পোলা পানি এদেরকে আমি বলবো, তো এদেরকে নিয়ে আসলে হামলা করা হয়। এবং একটা পর্যায়ে যে আমাদের 2-3টা বন্ধু আহত হয় এবং তাদেরকে দিয়ে হচ্ছে রড দিয়ে আঘাত করা হয়। সো পরবর্তীতে আমরা ওটা মোকাবেলা করি বেশ সাহসিকতার সাথে, বাট ওখানে আসলে আমাদের হাতে যেহেতু কিছু ছিল না, সো আমরা ওখানে আসলে নিরুপায় ছিলাম। সো পরবর্তীতে আসলে আন্দোলনের প্রথম দিকে আমরা মার খাই। ওখানে মার খাওয়ার পরে মিরপুর 14 দিকে আমরা আসলাম। মিরপুর 14 দিকে এসে ওখানে আমরা যে মার্স মেডিকেলটা আছে, মার্স মেডিকেলটা ওখানকার পরিচালক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা ওখানে আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে যেতে গেলাম, কিন্তু পরবর্তীতে তারা ওখানে অপারগতা প্রকাশ করলো যে আসলে তারা উচ্চ পর্যায় থেকে ওদেরকে নিষেধ হচ্ছে যে হচ্ছে আন্দোলনে আহত কোনো ব্যক্তিকে তারা হসপিটালে ভর্তি নেবে না কিংবা কোনো ট্রিটমেন্ট দেবে না। পরবর্তীতে আমরা ওখান থেকে মিরপুর 10-এ যাই। আপনারা সকলে জানেন যে আন্দোলনের সময় মিরপুর 10-এর অবস্থা খুবই ভয়াবহ ছিল এবং ওখানে যেরকম মানুষ মারা যাচ্ছিল, ওখানে হামলা হচ্ছিল বেশি, ওখানে আন্দোলনটাও ছিল বেশি, ওখানে আন্দোলনের জনগণও ছিল প্রচণ্ড পরিমাণে। সো ওখান থেকে আমরা যাই মিরপুর 10-এ, এবং মিরপুর 10-এ যাওয়ার পরে ওখানে যে আলরাজিটা আছে ওখানে আমরা আমার ফ্রেন্ডদেরকে ট্রিটমেন্ট নেওয়া শেষে পরে আমরা একদম কমপ্লিটলি পায়ে হেঁটে আমরা সংসদ ভবন পর্যন্ত আসি এবং তখন এক বড় ভাইয়ের সহায়তায় পরে আমরা ভার্সিটি থেকে আসি। এই যে বলছিলেন যে হলের তালা ভেঙে বের হওয়া, ওই সময় তো হলগুলো ছাত্রলীগের দখলে ছিল, তো ছাত্রলীগকে মোকাবেলা করে কিভাবে এই কাজগুলো করলেন বা
এই যে একটা মানে অসীম সাহস, এটা আসলে কিভাবে সঞ্চার হলো হৃদয়ে? এটা ভাই, আপনি যখন হচ্ছে দীর্ঘদিন আপনি একটা স্বৈরাচারী রোশামেলে থাকবেন, স্বৈরাচারী রোশামেলে, এখন একটা মানুষ আপনাকে দিনের পর দিন আপনাকে ট্রমাটাইজ করছে, দিনের পর দিন আপনাকে প্রেশারাইজ করে আপনাকে একটা জায়গায় আবদ্ধ করে রাখছে, নিশ্চয়ই তার জন্য আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে ক্ষোভের সৃষ্টি হবে। সো আমার মনে হয় যে আপনার ভিতরে যখন প্রচন্ড পরিমাণে ক্ষোভের সৃষ্টি হবে, ক্ষোভ থেকে আপনার সাহসিকতা জন্ম দেওয়া সহজ। এবং আমাদের বেলাতেও ঠিক সেটাই হচ্ছে যে দীর্ঘ 16 বছর আমাদেরকে যেভাবে ট্রমাটাইজ করে রাখা হয়েছে। সো ছাত্রলীগ ওই টাইমে ভালো অবস্থান করছিল, ছাত্রলীগের গুন্ডা পান্ডারা আমাদেরকে অনেক সময় বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়েছে এবং আমাদেরকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, আন্দোলনে যারা হচ্ছে সক্রিয় ভূমিকা পালন করবে। সো ওই টাইমটাতে আমরা সকলে যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম, আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে একাত্মতা পোষণ করি, আমরা যারা আন্দোলনে একাত্মতা পোষণ করি, সো আমরা সকলে মিলে তখন হচ্ছে যে আমরা সাহসটাকে সঞ্চয় করি। এটা এক ব্যক্তির হচ্ছে সাহস না, এটা সম্মিলিত সাহস। এবং আমার মনে হয় যে সম্মিলিত সাহসটা আপনি যখন কোনো কিছু মোকাবেলা করতে যাবেন, এটা মোকাবেলা করাটা আপনার জন্য খুব বেশি সহজ। অ্যান্ড আমাদের বেলাটাও ঠিক এটা হয়েছে। সো আমাদের আন্দোলনের সূত্রপাত বিজয় একাত্তর হল থেকে। সো আমাদের বিজয় একাত্তর হলে আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম, যারা আমরা আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করি, সো সকলে মিলে আমরা সাহস সঞ্চার করে ছাত্রলীগকে মোকাবেলা করি। আচ্ছা, আর কিসের প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই, আপনারা যারা জুলাই যোদ্ধা, তারা তো একটি আকাঙ্ক্ষা নিয়ে এই যুদ্ধটা বা এই যে বিপ্লব বা গণঅভ্যুত্থান যাই বলি আমরা, সেটা সংগঠিত করেছেন। আসলে বছর ঘুরে গেল, আকাঙ্ক্ষার জায়গাটা আসলে কতটুকু প্রত্যাশা হলো? যদি আমি পার্সেন্টেজ হিসাবে আপনার কাছে জানতে চাই, আপনি কত পার্সেন্টেজ হিসেবে যদি বলি যে বছর ঘুরেছে ঠিকই, কিন্তু আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের যে উন্নয়ন বলেন বা বাংলাদেশের উন্নতি বলেন, এটা খুব বেশি চেঞ্জ হয় না। বা বাংলাদেশের যে আগে যেরকম পরিবেশ ছিল, হয়তো এখন ছাত্রলীগের সে দালালরা নাই, হয়তো এখন সে ছাত্রলীগের যে সন্ত্রাসী এরা নাই, বাট আমাদের কাছে মনে হয় যে সাধারণ মানুষের রূপ বেশি ছাত্রলীগগুলো থেকে গেছে। তা না হলে এক বছর পরে এসেও অলিতে গলিতে ধর্ষণ হতো না, অলিতে গলিতে চাঁদাবাজি রাহাজানি এগুলো হতো না। অ্যান্ড আমার কাছে মনে হয় যে সমাজের প্রতিটা পরতে যে পরিমাণ দুর্নীতি আমরা দেখছি, সো আমরা কিন্তু বেসিক্যালি এই যে দুর্নীতি দূরীকরণের জন্য আমরা সাধারণ শিক্ষার্থী আন্দোলনে নামি। এবং এই আন্দোলনে নামার পরে আন্দোলন আমরা সফল করলাম, কিন্তু একটা বছর ঘুরে গেছে, অন্তর্বর্তী সরকার গঠন হয়ে গেছে, কিন্তু তারপরেও বাংলাদেশে কোনো প্রকার কোনো দুর্নীতি কমছে না, কোনো অনিয়ম কমছে না, কোনো বৈষম্য কমছে না। সো আমার কাছে মনে হয় যে এখন যদি এই বৈষম্যটাকে নিরসন করা দরকার হয়, অবশ্যই দরকার। এক বছর পরে স্বাধীনতা যেহেতু এক বছর হয়ে গেছে, সো এক বছরের ভিতরে আমরা বাংলাদেশে কোনো প্রকার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। সো আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে, আমরা আন্দোলনকারী হিসেবে একটি দাবি জানাতে চাই যে আসুন আমরা সকলে সম্মিলিতভাবে কাঁধে কাঁধে মিলিয়ে বাংলাদেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে, সমাজের সকল প্রকার অনিয়ম দুর্নীতি বৈষম্য দূরীকরণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এবং আমার মনে হয় আমরা প্রত্যেকে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব, আমাদের রাষ্ট্রের উন্নয়ন সম্ভব, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা মানুষ, একদম নিচু থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত যারা কর্মক্ষম ব্যক্তি আছে, প্রত্যেকের উন্নয়ন সম্ভব। একবারে সংক্ষেপে শেষ প্রশ্ন করতে চাই যে বিপ্লব পরবর্তী যে অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠন ছিল, তারা কি আসলে বিপ্লবী ভূমিকায় ছিল, বা একটি বিপ্লবী সরকার যেরকম ভূমিকা রাখা উচিত ছিল, তারা কি সেটি করতে পেরেছে নাকি ব্যর্থ হয়েছে? আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তী সরকার গঠনের আগে যে সবাই তো আমরা আন্দোলনে ছিলাম, তো এখন যে হচ্ছে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে, এনারাও হচ্ছে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে আন্দোলনের সাথে ইনভলভ ছিল। বাট আমার কাছে মনে হয় যে আসলে সরকার গঠন হওয়ার আগে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন নির্বাচন করবেন, সো নির্বাচন করার আগে আপনি অনেক ধরনের আশা দেন, রাইট? কিন্তু নির্বাচনে যখন আপনি পাশ করে যান, তখন আপনি আপনার আশার কথাটা ভুলে যান। তো আমার কাছে মনে হয় অন্তর্বর্তী সরকারকে আমরা যে আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে বসিয়েছিলাম, কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। যেরকম আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে পারতো, বাংলাদেশের কোনো অর্থনৈতিক কোনো উন্নয়ন দেখছি না, বাংলাদেশে কোনো সামাজিক উন্নয়ন দেখছি না, বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় উন্নয়ন দেখছি না। একটা বছর পার হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে, আগস্ট মাস আসলে হচ্ছে, আগস্ট আসলে আমাদের হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হবে, কিন্তু এক বছরের ভিতরে অন্তর্বর্তী সরকারের এরকম লক্ষণীয় বা এরকম প্রমিনেন্ট কোনো কাজকাম চোখে পড়ছে না। সো আমরা চাইবো, সরকারের কাছে একটাই দাবি থাকবে যে আসুন আমরা সকলে একদম নিচু থেকে শুরু করে উঁচু পর্যন্ত আমরা যারা আছি, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেয়।